এবং তার সঙ্গে আমি যুক্ত করে দেই যে সেটা আপনার জন্য থাকলো যে এবারের নির্বাচনে আমরা স্বাধীনোত্তর বাংলাদেশে এক্সটার্নাল প্লেয়ারদের যত সরব উপস্থিতি লক্ষ্য করেছি সেটা আগে কখনো দেখা যায়নি। সো এই এক্সটার্নাল প্লেয়ারদের রিয়াকশন আসলে কি হবে শেষ পর্যন্ত? আমরা যদি মোটা দাগে প্লেয়ারদের আইডেন্টিফাই করি, যুক্তরাষ্ট্র, তার সঙ্গে তার পশ্চিমা মিত্ররা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া এবং জাতিসংঘ। দেখুন, পোস্ট ইলেকশন সিনারিওতে যেটি আশঙ্কা করা হচ্ছে সেটি হচ্ছে যে কনসপিকুয়াস সাইলেন্স, মানে সর্বশেষ যে অ্যাটেম্পটা আমরা দেখলাম অনারেবল পিটার হাস মহোদয়ের পক্ষ থেকে, তিনি তিনটি মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টির যারা সচিব দায়িত্ব পালন করছেন বা চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের কাছে ছুটে গেছেন, একেবারে যেটাকে বলে ডাকঘর করার ভূমিকায়। কোনো ফল পাওয়া যায়নি। তারপর তিনি আমাদের সম্মানীয় পররাষ্ট্র সচিব সিনিয়র সেক্রেটারি মাসুদ বিন মোমেনের সঙ্গে মিলিত হয়েছেন এবং তার এই গমনাগমন আবার ফলো করেছেন আমাদের মাননীয় হাই কমিশনার ব্রিটেনের সারা কুক তিনি। এবং আপনি জানেন যে ব্রিটেনকে সবসময় মার্কিন স্যাটেলাইট হিসেবেই চিহ্নিত করা হয়। দে আর মোর ক্লোজার টু ইউএসএ দেন ইউরোপ, এরকম একটা বিষয়। এবং তাদের যে প্রত্যাশা, তারা একটা আন্তর্জাতিক মানসম্মত ক্রেডিবল নির্বাচন প্রত্যাশা করেছিলেন। সেটা শেষ পর্যন্ত কতটা ক্রেডিবল সেটা নির্ণয় করার জন্য অন দ্য গ্রাউন্ড তাদেরই আপনার যে এনডিআইআরআই, ইইউ এবং কমনওয়েলথ এক্সপার্ট টিম কিন্তু আছে। তারা তাদের লেন্স দিয়ে বিষয়টা নিরূপণ করবেন। এবং আমরা জিজ্ঞাসা করে জেনেছি যে তারা লিমিটেড ম্যান্ডেট নিয়ে এসছেন, তারা আর যাই হোক তাদেরকে অবজারভার বলা যাবে না। এই নিরিখে আমি আরেকটি উদাহরণ দেই। ওয়েন লেপার্ট মহোদয়, তিনি কানাডা বেসড অপোজিশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটি আছে সেটির কর্ণধার। তিনি একবার চিন্তা করলেন যে তিনি নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন। পরে তিনি আমাকে জানালেন যে তাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আপনি ভাই যে পর্যবেক্ষণ করার জন্য একটা ইন্টেন্ট মাথায় নিয়ে আপনার সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে যাওয়ার চিন্তা করছেন, এটা তো আসলে ঠিক হবে কি? কেন? যে এটা তো এন্ডোর্স করা হবে। পর্যবেক্ষণ ইন্টারন্যাশনাল একজন অবজারভার হিসেবে আপনি যদি যুক্ত হন, তারপর এন্ডোর্স করছেন, সেই ঝুঁকিটা কি আপনি নেবেন? পরে তিনি পিছিয়ে গেছেন, শেষ পর্যন্ত আর প্রশ্ন করেননি। তো এই প্রশ্নটা যাতে না ওঠে সে কারণেই ইইউ, আমেরিকান এবং কমনওয়েলথ টিম তারা কিন্তু বিশেষজ্ঞ শিরোপা মাথায় নিয়ে কাজ করছেন, পর্যবেক্ষকের টুপি মাথায় নেননি। আর আমাদের জন্য এটা আর্টিকেল অফ ফেথ। ভালো হোক খারাপ হোক, নির্বাচন পর্যবেক্ষণ করাই আমাদের কাজ। এবং আমাদের একমাত্র সংগঠন বাংলাদেশে যাদের নামের সঙ্গে পর্যবেক্ষণ শব্দটি যুক্ত আছে এবং জাতীয়ভাবে আমরা করে থাকি। আমার প্রশ্ন হচ্ছে যে এক্সটার্নাল প্লেয়াররা আসলে তাদের রোল আজকে থেকে কি দেখে, কি দেখবেন আপনি মনে করছেন? খুব ছোট্ট করে, আমি আমার সময় নেই। মনে হয় তারা তাদের কোন ভূমিকায় অবতীর্ণ হবে? রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ইউকে, ইউএসএ, রাশিয়া, চায়না কি হবে সেটা তো অলরেডি তারা তাদের নাগরিকদের এখানে অনুমতি দিয়েছেন আসবার জন্য পর্যবেক্ষক হিসেবে, সেটা থেকেই পরিষ্কার। ভারত মাঝে মাঝে একটা অবস্থানে আছে এবং এই মৈত্রী ট্রেনে হামলার ঘটনা যেটি ঘটলো, আমি হামলাই বলবো, এটা একটা বার্তা কিন্তু ভারতের জন্যে যে আপনার ইনভেস্টমেন্ট, আপনার ইনভলভমেন্ট ইন বাংলাদেশ ভবিষ্যতে হয়তো গ্যারান্টিড হয়ে সেফ নাও থাকতে পারে। মানে সেরকম একটি বার্তা হয়তো তাদের দেওয়া হয়েছে। এবং তাদের বেশ কিছু সাংবাদিক কিন্তু এবার এসছেন, আমরা তাদেরকে দেখেছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারবৃন্দকে নানা রকম প্রশ্ন করতে, যে প্রেস ব্রিফিংটা আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে, সেখানটায়। আর আপনার এখানে যে বিষয়টা যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের তাদের ওই যে আমি বললাম কোয়াইট সাইলেন্ট ফর দ্য লাস্ট কাপল অফ উইকস, তো এইটা আমার কাছে খুব রহস্যজনক মনে হচ্ছে
আপনার ঝড়ের পূর্বাভাস হতে পারে সেটা, অথবা হতে পারে যে তারা ওই যে ওয়েন লেপার্ট মহোদয় যেটা বলছেন যে তাকে বলা হয়েছে যে ইউ শুডন্ট বি পার্টি টু দিস, সেরকম একটি অবস্থানে তারা থাকতে পারে। নৈতিক একটা বিষয় কিন্তু এখানে আছে। তো ফলে সব মিলিয়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা আসলেই যথেষ্ট আশঙ্কার বিষয়। আশঙ্কার বিষয় ডক্টর বদিউল আলম মজুমদার। আমি আগেই বলেছি, পশ্চিমা যেগুলো গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা চিনি, তারা তো এর মধ্যে অনাস্থা তাদের প্রদর্শন করে ফেলেছে। তারা যেমন তারা 2018 সালের নির্বাচনে পর্যবেক্ষণ করতে আসতে চেয়েছিল, কিন্তু তাদেরকে ভিসা দেওয়া হয়নি। তো এবার তাদেরকে ভিসা দেওয়ার জন্য তারা সরকার প্রস্তুত ছিল, কিন্তু তারা আসে নাই, কারণ তারা মনে করেছে যে, উনি যে কথা বললেন কমলিউল্লাহ সাহেব, যে তারা মনে করেছে যে তারা যদি এখানে আসে তারা এই নির্বাচনকে তারা ওই যে ক্রেডিবিলিটি দেবে, বিশ্বাসযোগ্যতা প্রদর্শন করবে, তাই তারা এর মধ্যে অনাস্থা প্রকাশ করেছে। এখন তারা আনুষ্ঠানিকভাবে কি প্রতিক্রিয়া প্রদর্শন করে সেটাই দেখার বিষয়। তো যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে তারা যে ভিসা নীতি প্রয়োগ করেছে, তারা অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু ভিসা নীতি প্রয়োগ করেছে তারা তাদের নির্বাচনের পরে, কিন্তু বাংলাদেশে তো আগের থেকেই। এবং তারা বলেছে সুস্পষ্টভাবে যে যারাই নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে তারা ভিসা নীতি প্রয়োগ করবে। তো এখন দেখার বিষয় তারা কি করে। তো আমি আশা করব, কায়েমুর বাক্যে প্রার্থনা করব, এমন কিছু করবে না যেটা বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় ঘটবে। তবে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল মিডিয়ায় সত্যিকারে পর্যবেক্ষক এখানে ছিল, কারণ ওই যে ওই 80 জন যারা ছিল তারা তো টাকা পয়সা দিয়ে আনা হয়েছে, অতএব তারা গুনগান গাইতেই হবে। কিন্তু আমার যে আশঙ্কা যে ইন্টারন্যাশনাল মিডিয়াতে বোধহয় বিধ্বংসী হেডলাইন হতে পারে। তবে আমরা আশা করব যে এখন যেটাই বিদেশিদের প্রতিক্রিয়া হোক, আমাদেরকে আমাদের এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে। এবং এই সমস্যা যে আমরা এই যে ক্রমান্বয়ে আমরা সমস্যা ব্যাপক করছি, প্রকট করছি, এবং আমরা জাতি হিসেবে খাদে পড়ে যেতে পারি এই অবস্থা অব্যাহত থাকলে। তো আমাদেরই বোধোদয় হওয়া দরকার যে এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার। বিদেশিরা তারা তাদের যে প্রতিক্রিয়া দেখাইতেই পারে, এবং ইনফ্যাক্ট প্রতিক্রিয়া দেখানোটা কিন্তু এটা ওই যে তাদের জন্য এটা কিন্তু অনধিকার চর্চা নয়, কারণ আমরা অনেকগুলো চুক্তিতে স্বাক্ষর করেছি, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিক অ্যান্ড পলিটিক্যাল রাইটস, তারপরে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। আমরা ওখানে জেনুইন নির্বাচন করার জন্য অঙ্গীকারাবদ্ধ, এবং আমরা উই আর পার্ট অফ দ্য গ্লোবাল ভিলেজ। তো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল লতে আমরা জেনুইন নির্বাচনের জন্য করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তখন তারা তো প্রশ্ন করতেই পারে, আমরা সেই প্রশ্ন করতে পারি। তো কিন্তু ওই যে এটা আমাদের সমস্যা, আমাদেরকে সমাধান করতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে কিন্তু সাহসিকতা প্রজ্ঞা প্রদর্শন করতে হবে, তাহলেই কিন্তু আমরা এর থেকে ভালো অবস্থানে যেতে পারবো। তা না হলে আমরা সংকটে পড়ে যেতে পারি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর বদিউল আলম মজুমদার এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আমরা কথা বলছিলাম গতকাল হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। পুরো আলোচনাটা আসলে কনক্লুড করবার কিছু নেই, কেননা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি তার প্রায় সবটাই ইতিমধ্যেই কনক্লুডেড। অর্থাৎ এই নির্বাচন কি হবে সেটাও আমাদের জানা ছিল, এই নির্বাচনের ফলাফল কি সেটা দেশবাসী এবং বিশ্ববাসী আগে থেকেই জানে। ছোটোখাটো কৌতূহলোদ্দীপক কিছু ঘটনা ঘটতে পারে, এর বাইরে কিছু ঘটবার নেই। এই নির্বাচনে এক্সটার্নাল প্লেয়ার যারা, তাদের ভূমিকা কি, তাদের অবস্থান কি, সেটাও আমাদের আগে থেকে জানা, এবং নির্বাচনোত্তর পরিস্থিতি তাদের প্রতিক্রিয়া কী হবে সেটাও কম বেশি বোধের মতোই আছে। কেউ কেউ আশঙ্কা করতে পারেন বা আশায় থাকতে পারেন বা আতঙ্কিত থাকতে পারেন যে যারা গত 1.5-2 বছর ধরে অনেক কথা বলে হঠাৎ করে চুপ করে গেল তারা কি করবেন। কেউ কেউ এটাকে ঝড়ের পূর্বাভাস মনে করছেন, বা কেউ কেউ মনে করছেন যে তাদেরই কিছু কিছু মিত্রকে কিছুটা স্পেস দিচ্ছেন পুরো পরিস্থিতিটাকে আসলে
আরও বোঝার জন্যে এবং হয়তোবা খানিকটা আরও ঘোলাটে হয়ে উঠতে পারে, যেটা আমাদের জন্য কল্যাণকর বা সুখকর নাও হতে পারে। বিশেষ করে এখানে আমার একজন অতিথি বলছিলেন যে এমন কোনো পরিস্থিতির মুখোমুখি যেন আমরা না হই বা আমাদের বিদেশি শক্তি শত্রু